আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে জমির মালিকানা নির্ধারণ হবে দলিল এবং ২টি খতিয়ান দিয়ে, আর সকল খতিয়ান বাদ। আর হবে না বাংলাদেশে কোনো জরিপ কার্যক্রম, কি কারণে হবে না এবং দলিল এবং কোন ২টি খতিয়ান দিয়ে আপনার জমির মালিকানা প্রমাণ করতে হবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আর হবে না জরিপ কার্যক্রম আমাদের দেশে, এই কথাটি কতটুকু সত্য? আসলে বিষয়টি এরকম না। বিষয়টি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক যিনি ভূমি উপদেষ্টা এবং ভূমি সচিব, তারা বলেছেন যে ১০০ বছরের মধ্যে আর জরিপ কার্যক্রম পরিচালনা করা লাগবে না। কারণ আমাদের দেশে বর্তমানে যে ডিজিটাল রেকর্ডটি হচ্ছে বিডিএর জরিপ, বাংলাদেশ ডিজিটাল সার্ভে, এই ডিজিটাল সার্ভেটি স্যাটেলাইট এবং ড্রোনের মাধ্যমে করা হচ্ছে এবং তারা এটি বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশে যদি এই ডিজিটাল সার্ভেটি যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটি মৌজায় সঠিকভাবে যদি সুসম্পন্ন করা হয়, তাহলে এই যে অটোমেশন পদ্ধতিতে যে কার্যক্রম চালু করা হয়েছে, যে সেই ১৩৭ বছর আগের মানে অদ্য পর্যন্ত সেই 1888 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত জরিপ কার্যক্রম হয়েছে, যতগুলি খতিয়ান আছে, প্রত্যেকটি খতিয়ান কিন্তু অনলাইন করা হচ্ছে ধাপে ধাপে। অর্থাৎ অনলাইন যদি ধাপে ধাপে হয়ে যায়, তাহলে সকল খতিয়ানগুলি কিন্তু জমির মালিকরা ঘরে বসে তারা কিন্তু অনলাইনেই দেখতে পারবে। পাশাপাশি কিন্তু প্রত্যেকটি দলিল অনলাইন করার কথাও কিন্তু বলা হয়েছে। ১১৭ বছরের দলিল, যেটি ১৯০৮ সাল থেকে দলিল শুরু হয়েছে, সেইখান থেকে শুরু করে অদ্য পর্যন্ত যত দলিল হয়েছে, প্রত্যেকটি দলিল যে সংরক্ষিত রয়েছে সেই সংশ্লিষ্ট বিভাগে, তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যে তারা যেন ধাপে ধাপে সেগুলি অনলাইনে আপলোড করে দেয়, যাতে করে অনলাইনে ভূমির মালিকরা সেটি দেখতে পারেন। এবং যে সকল দলিল সংশ্লিষ্ট বিভাগের নেই কিন্তু জমির মালিকদের কাছে আছে, তাদেরও কিন্তু বলা হয়েছে যে তাদের সেই দলিল নিয়ে সরাসরি জেলা সাব রেজিস্ট্রার অফিসে, জেলা রেজিস্ট্রার অফিসে গিয়ে স্ক্যান করে তারপরে যৎসামান্য একটি ফি আছে, সেই ফিটি দিয়ে তারপরে তারা আপলোড করে দিলে সেই সব দলিল অলরেডি অনলাইনে দেখা যাবে। তো এই যে প্রযুক্তি নির্ভর দেশ এখন, তথ্য প্রযুক্তির মাধ্যমে যে ডাটাবেজের মাধ্যমে আপনি সব কিছু দেখতে পারবেন এবং অটোমেশন পদ্ধতিতে সব কিছুই কিন্তু চালু হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু এই জরিপ খতিয়ানকে ৩টি ভাগে কিন্তু ভাগ করেছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক, একটি বিশেষ সূত্রে জানা গেছে এবং সেমিনারেও কিন্তু ভূমি সচিব এবং ভূমি উপদেষ্টা এই কথা কিন্তু উল্লেখ করে বলেছেন যে ৩টি ভাগে বিভক্ত করা হয়েছে এই জরিপ কার্যক্রমকে। তো ৩টি ভাগের মধ্যে প্রথম যেই ভাগটি, সেটি হচ্ছে কি, যে সিএস খতিয়ান, যে সেই 1888 সাল থেকে 1940 সাল পর্যন্ত আমাদের এই দেশ যখন ইংরেজ শাসন আমল ছিল, ব্রিটিশ সরকার যখন শাসন করত, তখন জমিদার প্রথা ছিল। তারা তখন যে জরিপটি করেছেন, সেই জরিপটি কিন্তু শুরু হয়েছিল চট্টগ্রামের রামু উপজেলা থেকে দিনাজপুরে যায় শেষ হয়েছে। প্রত্যেকটি মৌজায়, প্রত্যেকটি মহল্লায় দাগ, খতিয়ান নাম্বার উল্লেখ করে জমির যে যারা রায়তি করত, বর্গা করত, তাদের নামে পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিকভাবে সফলতার সাথে সেই জরিপটি করা হয়েছে, নির্ভুলভাবে তারা সেটি দাবি করে। এবং রায়তি স্থিতিবান হিসাবে যারা আছেন তাদেরকে দখলীয় সত্ত্বে স্থায়ী মালিকানা দিয়েছেন। এই যে 1888 সাল থেকে অদ্য পর্যন্ত যে ১৩৭ বছরের যে খতিয়ান, এই খতিয়ানগুলিকে কিন্তু সম্পূর্ণভাবে একটি ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, পরবর্তীতে যখন জমিদার প্রথা যখন বিলুপ্ত হয়ে গেল, যখন আবার পাকিস্তান সরকার ক্ষমতা নিল আমাদের দেশ, তখন এই পাকিস্তান সরকার এসে কি করলো, ওই জমিদার প্রথা যেটি ছিল সেটিকে বিলুপ্ত করে দিয়ে সকল সম্পত্তি কি করলো, এস্টেট একুইজিশনের মাধ্যমে সরকার নিয়ে নিল। সরকার নিয়ে সিএস খতিয়ানের মালিকদের কাছে সেই সম্পত্তি আবার তারা সিএস খতিয়ান থেকে এসএ খতিয়ানে রূপান্তরিত করে তাদেরকে দিল। কিন্তু এই যে এসএ খতিয়ান, এই এসএ খতিয়ানের মধ্যে যথেষ্ট ভুল ভ্রান্তি ছিল এবং সুন্দরভাবে এই এসএ খতিয়ানটি কিন্তু করা সম্ভব হয়নি, যার কারণে অনেক ভুল ভ্রান্তি আছে। এই ভুল ভ্রান্তির কারণে কিন্তু সিএস খতিয়ানের রায়তি স্থিতিবান যারা, তারা এসএ খতিয়ান পরিবর্তন করার জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমাও কিন্তু তারা দিতে পারবেন, এমনটি কিন্তু বলা হয়েছে। তাহলে এসএ খতিয়ানটি কিন্তু সম্পূর্ণভাবে
পাকিস্তান আমলে কিন্তু হয়েছে। তাহলে এই যে দুটি ভাগ চলে গেলাম, তৃতীয় ভাগে বাংলাদেশ। তো তৃতীয় ভাগে যখন বাংলাদেশ হয়েছে তখন কিন্তু পর্যায়ক্রমে আরএস খতিয়ান হয়েছে, বিএস খতিয়ান হয়েছে। তা এই যে খতিয়ানগুলি হয়েছে, সিটি জরিপ হয়েছে, এবং সর্বশেষ একটি খতিয়ান হচ্ছে, সেটি হচ্ছে বিডিএস জরিপ, বাংলাদেশ ডিজিটাল সার্ভে, ড্রোন এবং ইসের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে। এইখানে সুবিধা দেওয়া হচ্ছে, এটি বলা হচ্ছে যে 100 বছরের মধ্যে আর জরিপ কার্যক্রম করা হবে না। কারণ কি, একটি জরিপ কার্যক্রম পরিচালনা করতে শত শত কোটি টাকা কিন্তু খরচ হয়ে যায়। সেটি যাতে না করা লাগে এবং সঠিকভাবে একদম যার সম্পত্তি তার নামেই যেন এই জরিপটি হয়, সেই জন্যই কিন্তু এই পদ্ধতিতে কিন্তু এই ডিজিটাল পদ্ধতিতে এই জরিপ কার্যটি কিন্তু পরিচালনা করা হচ্ছে। তো সেখানে তারা ধারণা করতেছে যে সফলতার সাথে যদি এই জরিপ কার্যটি হয়ে যায় তাহলে কি হবে, একজন জমির মালিক তার নিজের নামে একটি খতিয়ান হবে, তার জমির খতিয়ানটি। আমাকে গতকালকেও একজন ফোন করেছে, আমি একটু 1 মিনিট সময় নেব, যে ফোন করে সে বলতেছে যে আমার খতিয়ানের মধ্যে বাবার নাম আছে, আমার নাম আছে, সবার নাম আছে, কিন্তু আমি আমার সম্পত্তি দাগ নাম্বার দিয়ে জমি হস্তান্তর না করে আমার আরেক ভাইয়ের দাগ নাম্বারের সম্পত্তি হস্তান্তর করেছি দলিলে উল্লেখ করে, সেই দলিল কি টিকবে কিনা? এখন বলুন যে এই যে একটি খতিয়ানের মধ্যে 10-15টি দাগ দিয়ে 10-15 জন মালিকের নাম দিয়ে একটি খতিয়ান দেওয়া, সেটি থেকে যদি এই বিডিএস জরিপে যদি একজন ব্যক্তির সম্পত্তি যদি একটি খতিয়ানেই যদি চলে আসে এবং তার যতটুকু সম্পত্তি ওই দাগে আছে সেই জমির নকশাটাও যদি তার আলাদা তার নামে হয়ে যায়, তাহলে এই বিষয়টা অনেক ক্ষেত্রেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তার নিজের নামের সম্পত্তি, দলিলের যে দাগ খতিয়ান নাম্বার আছে, খতিয়ানটা তো তার নামে আছে, এখানে অন্য কোনো ব্যক্তির নাম নেই, তার নামে খতিয়ান হয়েছে, তার দাগ খতিয়ান নাম্বার চৌহদ দিতে তার সবকিছু কমপ্লিট আছে। এবং এই ক্ষেত্রে কিন্তু ভূমি সনদও দেওয়া হবে, একটি স্মার্ট কার্ডও দেওয়া হবে, যেখানে সম্পত্তি ক্রয় বিক্রয় করলে, যদি বিক্রয় করেন আপনার স্মার্ট কার্ড থেকে সম্পত্তি বিয়োগ হয়ে যাবে, যদি আপনি সম্পত্তি ক্রয় করেন তাহলে যোগ হবে। আপনি দেশে থাকেন, প্রবাসে থাকেন, যেখানে থাকেন সেখান থেকে আপনার সম্পত্তি কিন্তু আপনি দেখতে পারবেন। আপনি কাগজপত্র যদি আপনি ডাউনলোড করতে চান, প্রিন্ট আউট করতে চান, আপনি সেই স্মার্ট কার্ডের মধ্য থেকে আপনি করতে পারবেন, এমনটি কিন্তু বলা হয়েছে। এবং বলা হয়েছে সেখানে যৎসামান্য ফি দিতে হবে, সার্ভিস চার্জ দিয়ে আপনি যে কোনো কাগজ প্রিন্ট আউট করে নিতে পারবেন ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে। তা এই যে একটি সুন্দর বিষয়, এই বিষয়টার জন্যই এই যে ভূমি খাতের যে রেকর্ড খতিয়ান, এই রেকর্ড খতিয়ানকে কিন্তু 3টি ভাগে ভাগ করা আছে। এর মধ্যে 2টি খতিয়ান এবং দলিল দিয়ে হচ্ছে আপনার জমি মালিকানা প্রমাণ করতে হবে। একটা হচ্ছে সিএস খতিয়ান থেকে আপনাকে সরাসরি আপনার দলিল পর্যন্ত মালিকানার যে ধারাবাহিকতা, মালিকানার যে চেইন, সেটি কিন্তু ঠিক থাকতে হবে। আপনি সিএস খতিয়ানের মালিক থেকে যে ক্রয় করছে বা যিনি পেয়েছেন বংশ পরম্পরায়, তার কাছে আসতে হবে, তারপরে তিনি বিক্রি করবেন। এই মালিকানার চেইন ঠিক রাখতে হবে। তাহলে মাস্টার খতিয়ান হচ্ছে সিএস খতিয়ান, 137 বছর আগের খতিয়ান, এই খতিয়ানটিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আর সর্বশেষ যে বিডিএস জরিপটি হবে, সেই বিডিএস জরিপটিকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে। আর মাঝখানে যেগুলি আছে সেগুলি যদি পরিবর্তনশীল হয়ে থাকে, কারো যদি একজনের সম্পত্তি আর একজনের নামে যদি হয়ে থাকে, তাহলে সেটি মামলা মকদ্দমা দিয়ে সংশোধন করে নিয়ে আসা যাবে। তবে বিডিএস জরিপের ব্যাপারে কিন্তু শক্তভাবে বলা হয়েছে যে বিডিএস জরিপে যদি কারোর নাম একবার উঠে যায়, তাহলে সেই বিডিএস জরিপ থেকে নাম কেটে আনা আদালতে কিন্তু দীর্ঘ বছর ঘুরতে হবে। সেজন্যই বলা হয়েছে যে এই বিডিএস জরিপটি করার আগে প্রত্যেকটি মানুষ যেন তাদের কাগজপত্র, অর্থাৎ দলিলাদি এবং জমির যে সীমানা, পিলার যা কিছু আছে সবকিছু মিলে, আমার একটি ভিডিও আছে এই নিয়ে, এই সমস্ত ঠিক রেখে যেন অন্তত পক্ষে এই বিডিএস জরিপটি তাদের নামে করায় নাই। এই জন্যই বলা হয়েছে যে দলিল এবং 2টি খতিয়ান দিয়ে জমির মালিকানা নির্ধারণ করবে সরকার, এমনটি বলা হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।